এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষ পর্যায়ে। এই আপিল শুনানিতে এক পক্ষের দিকে ঝুঁকে গেছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ প্রতিপক্ষ রাজনৈতিক দলের। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন। নির্বাচন বানচাল হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র শিবিরের। এমন পরিস্থিতিতে 4 সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। জাতীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ডামাডোল এখন তুঙ্গে। আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম এবং সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমেদ। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই সংলাপ অনুষ্ঠানে। শাহেদ আলমকে দিয়ে শুরু করি। জনাব শাহেদ আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত বলেন, বন্ধ করা বলেন, এই দাবিতে ছাত্রদল দুদিন ধরে আন্দোলন করছে। কিছুক্ষণ দুপুরের দিকে আমরা জানলাম যে হাইকোর্ট 4 সপ্তাহের জন্য এই নির্বাচনটা স্থগিত করেছে। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে ছাত্রদল কি নির্বাচনে ভীত? এর আগে ডাকসু নির্বাচনও তারা চায়নি বলে তাদের প্রতিপক্ষ এই প্রপাগান্ডা বা এই কথা মার্কেটে ছেড়ে দিয়েছিল। রাকসু নির্বাচনেও তারা চায়নি, এরকম একটা। এটা কি ছাত্রদলের আত্মবিশ্বাসের অভাব নাকি অন্য কোনো তাদের কৌশল আছে এই নির্বাচন না চাওয়ার পেছনে? কি মনে করেন আপনি? ধন্যবাদ। আমি তো ছাত্রদলের মনস্তত্ত্ব জানি না, কিন্তু যেই নির্বাচনগুলো হয়েছে এর মধ্যে সেই নির্বাচনগুলো বিতর্ক মুক্ত হয়নি, মারাত্মক বিতর্ক নিয়ে হয়েছে। যেই প্রক্রিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, আপনারা জানেন যে ফল প্রকাশ হতে হতে পরের দিন 36 ঘন্টা পার হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে যেখানে অগণিত ব্যালট নীলক্ষেতে পাওয়া গিয়েছে। অমোচনীয় কালি, যেই কালি অমোচনীয় না সেটা যারা জয়ী হয়েছে তারাই অভিযোগ করেছে ফাইনাল রেজাল্টের আগে। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে সেইটাও তারা অভিযোগ করেছিল যে খালেদা জিয়ার মৃত্যুর কারণে এটা বন্ধ করা আসলে ছাত্রদল ভয় পাচ্ছে। যেই খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া জগন্নাথকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিলেন, তার মৃত্যুর দিনে তারা নির্বাচনে উৎসব করতে চেয়েছিলেন। তারা বলছিলেন যে না, এটা বন্ধ করার পায়তারা। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, নির্বাচন হয়েছে এবং সেখানে মোটামুটি একটা খুব ভালো লড়াই হয়েছে। আলটিমেটলি যারা নির্বাচিত হয়েছে তাদের সেই ফলাফল সব পক্ষই মেনে নিয়েছে। এখন বিষয়টা হলো যে আপনি যখন দেখছেন ক্রমাগতভাবে নির্বাচন ব্যবস্থার ত্রুটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন সেখানেও ত্রুটিটা সামনে এসেছে। এখন নির্বাচনের আগে আরেকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হতে পারে যে তারা আমরা জানি, বুঝতে পারতেছি যে এইভাবে নির্বাচন হলে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে এবং কোন কোন নির্বাচনী ফলাফল আমাদের সামনে আসবে। প্রথম কথা, ছাত্রদলের আরও একটা বিষয় যেটা আপনি ঠিকই বলেছেন, ছাত্রদলের একটা বড় অংশ এবং বিএনপি মনে করেছিল যে এখনই জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন নয়, কেননা বিশ্ববিদ্যালয়গুলো যেই প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয়েছে, বিশেষ করে 17টা বছর ছাত্রদল তারা, তারেক রহমান যেটা বললেন যে আমরা পরিচয় লুকিয়ে রাজনীতি করিনি। ছাত্রদলের যারা রাজনীতি করছে ছাত্রদলের হয়ে রাজনীতি করছে, মাঠঘাটে মিছিল মিটিং করেছে, জেলে গেছে। আমি একাধিক ছেলে মেয়েকে জানি 17-18 বার করে জেলে গিয়েছে, মার খেয়েছে। কিন্তু বিপরীতে যারা ছাত্র রাজনীতি করেছে আওয়ামী লীগের সাথে মিলিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে, তারা আবার 5 আগস্টের আগে পরে যে যখন এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর, গণঅভ্যুত্থানের পর তারা কিন্তু তাদের ওই জায়গা নষ্ট করে নাই। 17টা বছর ধরে যেই ফ্লোতে তারা ছাত্রলীগের রাজনীতি করেছে, এই 5 আগস্টের পরেও তারা একই ফ্লোতে জামাত শিবিরের রাজনীতি করছে। যেই কারণে আপনি দেখবেন 5 আগস্টের পর সাধারণ ছাত্র, জুলাই মঞ্চ, জুলাই জোট, এইসব নানা নাম দিয়ে তারা সাধারণ ছাত্রের ব্যানারটা ব্যবহার করতে চেয়েছিল। এখন নির্বাচন হয়ে যাওয়াতে একটা জিনিস হয়েছে যে তাদের আর ওই লুকিয়ে থাকার যে রাজনীতি, নানান প্ল্যাটফর্মের
অধীনে, সেইটা আর নাই। তারা প্রকাশ্য বেরিয়ে গিয়েছে তারা কে, এবং সবাই দেখা গেছে যে আসলে ছাত্র শিবিরের লোকজন। তো 17টা বছর ধরে আপনি একটা জায়গায় চাষাবাদ করছেন, একটা ক্যান্টনমেন্টের ভিতরে, কনসেন্ট্রেট এরিয়ার ভিতরে, আপনার জানাশোনা আছে। আপনার প্রতিপক্ষ যাদেরকে আপনি নিয়ে নির্বাচন করছেন, তারা তো 17টা বছর এই জায়গাগুলোতে ছিল না, কাল্টিভেট করে নাই, জানাশোনা নাই। সুতরাং তাদের কিছু অস্বস্তি থাকতে পারে, যেই অস্বস্তির কারণেই তারা নির্বাচনটা চায়নি। এখন এর পরে যোগ হয়েছে এই যে নির্বাচন ব্যবস্থার ত্রুটি। আমার মনে হয় সেটা একটা বড় কারণ, যে তারা একেবারে চূড়ান্তভাবে এই ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থার যতক্ষণ না সমাপ্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আরও সময় চাইছে। এটা আমার ধারণা হইতে পারে। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আই ডোন্ট কেয়ার। নির্বাচন যদি এই 1 বছরের জন্য 2 বছরের জন্য কারা আসবে, এমন না যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে আমার মাথার উপরে ছাত্র শিবির ছড়ে ঘোরাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখনো পর্যন্ত তো তারা এমন তো না যে নিরঙ্কুশ পাওয়ারফুল, তাই না? এখন আমি মনে করি যে যারা নির্বাচিত হয়েছে তাদের বিপরীত অংশ যারা, সম্মিলিতভাবে তারা শক্তিশালী, এবং তারা তাদের ন্যারেটিভকে সমানে এটাকে কি বলে, সারপ্লাস করছে যারা নির্বাচিত হয়েছে। সুতরাং আমার ব্যক্তিগতভাবে কোনো জড়তা নেই নির্বাচন কি হবে না হবে, কিন্তু আমি মনস্তত্ত্বটা যেহেতু জানতে চেয়েছেন, আমি আমার মতো ব্যাখ্যা দিলাম। ধন্যবাদ আপনাকে। রাজীব আহমেদ, এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে হাইকোর্টে যেতে হলো কেন? এটি তো সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের ব্যাপার, আর সর্বোপরি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাপার। ধন্যবাদ আপনাকে। শুরুতেই রিপোর্টার হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, সেগুলো ডিবাঙ্ক করতে হয়। যে কোনো ইনফরমেশন যদি আমার পাশে ভুল থাকে, যেটা শাহেদ ভাই বলছিল যে নীলক্ষেতে অগণিত ব্যালট পাওয়া গেছে, নীলক্ষেতে ব্যালট পাওয়া যায় নাই। 2টা ভেন্ডর কোম্পানি নীলক্ষেতে ব্যালট প্রিন্ট করেছিল। আচ্ছা, আর ভেন্ডর কোম্পানি যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারে, দে আর ফ্রি, এটা করতে পারে। এখন একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি মনে হয় যেহেতু কনফার্ম করছেন, আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পরে বলছে যে যেই প্রক্রিয়ায় ব্যালট ছাপানো হয়েছে এইটা আমার ধারণা আপনি ফেসবুক দেখছেন, মিডিয়া পড়েন নাই। আপনি নিয়াজের এই কথা আপনি আমি বললাম যে আপনি হয়তো ফেসবুক দেখছেন। ফেসবুক আর মিডিয়ার খবরের মধ্যে এখন একটা বিরাট একটা অন্তর আছে, এবং আমাদের সমাজে আপনি যেহেতু বলছেন, আমি জানি এটুকু নিয়ে বিতর্ক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনের ব্যালটকে নীলক্ষেতে ছাপানো হয়েছে, এবং সেটা আইন সিদ্ধ। হ্যাঁ, ভেন্ডর তো যে কোনো জায়গায় ছাপাইতে পারে, এটা তো ভেন্ডরের বিষয়। আপনার টেন্ডার কল করছেন যে আমার ব্যালট পেপার লাগবে, যিনি ঠিকাদার উনি কাজ পেয়েছেন, উনি কোথায় ছাপাবেন এটা ওনার বিষয়, উনি ছাপায় আমাকে ব্যালট দিবেন, এটা হচ্ছে ওনার দায়িত্ব। আচ্ছা, এবার আমরা একটা বিষয়ে ফিরি, সেটা হচ্ছে এখন দেশে তফসিল চলতেছে। তফসিল অবস্থায় আর্টিকেল 126 অনুযায়ী ইলেকশন কমিশন আল্লাহর পরে সবচেয়ে বেশি ক্ষমতাবান। ইলেকশন কমিশন এই মুহূর্তে আল্লাহর পরে সবচেয়ে ক্ষমতাবান, মানে প্রশাসনিকভাবে যে কোনোভাবে। এখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চেয়ে বেশি ক্ষমতা হচ্ছে ইলেকশন কমিশনের। আর্টিকেল 126 অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য ইলেকশন কমিশন এক্সিকিউটিভকে যেইভাবে অ্যাক্ট করতে বলবে, এক্সিকিউটিভ সেইভাবে অ্যাক্ট করবে। কোর্ট এক্সিকিউটিভ। তো ইলেকশন কমিশন প্রথমে অর্ডার দিচ্ছে যে সমস্ত ইলেকশন বন্ধ, ফাইন, লেটা ঝুঁকে গেছে, ইলেকশন বন্ধ। তারপরে যখন আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পরে 3টা বিষয়কে ইলেকশন কমিশন ছাড় দিছে। একটা হচ্ছে বাইরের ইলেকশন, ওই জনশক্তি রপ্তানিকারকদের তাদের ইলেকশন, একটা হচ্ছে মাইজবান্ডারির উরস, আর হচ্ছে সাকসু নির্বাচন, যে এগুলো যেহেতু পূর্ব ঘোষিত, অনেক দিন যাবত থেকে তারা প্রস্তুতি নিচ্ছে, সুতরাং ইলেকশন হয়ে যাক। এখন আজকে যে রিটটা আমি দেখলাম, আমি ডিটেল কোর্টে খোঁজ দিতে পারি নাই, মিডিয়াতে যতটুকু পড়ছি, ফেসবুকে না, আমি ফেসবুক পড়ি না, মিডিয়াতে যতটুকু পড়ছি সেটি হচ্ছে গত 15 তারিখ যে আদেশটি জারি করেছে ইলেকশন কমিশন, 14 তারিখের যেই আদেশ দিয়েছে যে না ইলেকশন হইতে পারবে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ভিত্তিতে যে বিজ্ঞপ্তি জারি করছে, সেই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোর্টের কাছে গেলে কোর্ট যে কোনো বিষয় আপনাকে শুনতে পারেন, কোর্টেরই ক্ষমতা আছে আর্টিকেল 102 অনুযায়ী, আদালত যে কোনো বিষয়ে শুনতে পারেন। তো এখানে একজন ভিপি প্রার্থী এবং একজন শিক্ষার্থী, ওনারা 102 বলে কোর্টে গিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে ভাই, 102 কিন্তু দুনিয়ার সব কিছুর জন্য না, একদম নির্দিষ্ট জায়গা। আর্টিকেল 26 থেকে 47-এর জন্য আপনার যদি কোনো সিরিয়াস কোনো সিভিল রাইট, কনস্টিটিউশনাল রাইট, হিউম্যান রাইটস ক্ষুণ্ণ হয়, আপনি যাবেন। এখন আমার বলেন তো, ইলেকশন হইলে আপনার কোন সিভিল রাইট ক্ষুণ্ণ হবে, আপনার কোন কনস্টিটিউশনাল রাইট ক্ষুণ্ণ হবে? বলেন আমার, যে এই রাইট তার ক্ষুণ্ণ হবে। তো এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা করে ছাত্রদলের ক্ষতি করা হচ্ছে, প্রিটেন্ড করা হচ্ছে যে ছাত্রদল নির্বাচনে ভয় পায়। একটা জিনিস আমি বলি আপনারে, 1990 সালে নির্বাচনে তো আমরা একেবারেই ছোট ছিলাম, 90-এর ছাত্র সংসদ নির্বাচনের সময়, আমি এটা মানে বুঝি না, স্কুলে পড়ি না, কিন্তু দেখেন ওই সময়ে ছাত্রদলের যারা নির্বাচিত হয়েছিলেন,
ছাত্রদলের ভিপি জিএস, তারপরে ছাত্রদলের নেতা যারা ছিলেন তারা প্রত্যেকেই 91 নির্বাচনে বিএনপির নমিনেশন পেয়েছিলেন। তো এইবার কেউ পায় নাই কেন? এই আত্মসমালোচনা, কারণ বাংলাদেশে 5 আগস্ট জুলাই অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে কারা? তরুণরা এবং ছাত্ররা। তো এইবারের যে নির্বাচনটা, এই নির্বাচনে সবচেয়ে বেশি স্টেক থাকার কথা কার? তরুণ এবং ছাত্রদের। আপনি কি বলতে পারেন ছাত্রদলের একজন নেতা, ইনকামবেন্ট নেতা বা একজন এই গত কয়েক বছরের পদে ছিল, তারা নির্বাচনে নমিনেশন পেয়েছে? দেখেন, আমি বাইরে থেকে সমালোচনা করতে চাই না, কিন্তু আপনাকে কম্পিটেন্ট হইতে হবে। এই যে আজকে যে ঘটনা ঘটলো, এর মাধ্যমে বার্তা কী গেলো? যে আপনি নির্বাচন আটকাতে চান, আপনি নির্বাচনে ভয় পান। আপনি নির্বাচনে হারলে যে ক্ষতি হইতো তার চেয়ে বেশি ক্ষতি হলো। এগুলো আমার কাছে, যেহেতু আমি পলিটিক্স করি, আমি দূর থেকে দেখি, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন। যে তাহলে এটা সমাধানের পথটা কি ছিল, বা সমাধানের পথ এখনো কি আছে? কালকে ইলেকশন হওয়ার কথা ছিল, কালকে ইলেকশন হয়ে যেত, এই ইলেকশন নিয়ে কে মাথা ঘামাইতো? ভাই, বাংলাদেশে শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচন হইলে সেই সাতক্ষীরার যে লোক আছে, সেই লোকের মন পরিবর্তন হয়ে যাবে ভোট দেওয়ার ক্ষেত্রে? ওই ভোটার আপনি এত বোকা মনে করেন? আমার ময়মনসিংহ যে ভোটার আছে, সেই ভোটার ধরেন যে কালকে শাকসুর নির্বাচনে কথার কথা জাতীয় ছাত্র সমাজ জিতে গেল ছাত্রদলের, তো আমার ময়মনসিংহের যে লোক নিয়ত করে রাখছে দাঁড়িপাল্লায় ভোট দিবে বা দানি শেষে ভোট দিচ্ছে, তার মন পরিবর্তন হয়ে যাবে শাকসুর ভোট দিকে? না, আমি একটু শাহেদের কাছে যাই। শাহেদ, এই যে 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্যানেল বা তারা যেই ব্যানারে প্যানেল দিয়েছে তারা জিতেছে, তাতে মানে ছাত্র শিবির তারা মনে করছে যে মানে তাদের একটা অর্জন, কিন্তু ছাত্র দল বা তাদের ব্যানার হেরে গেছে, তাদের প্যানেল হেরে গেছে। তাতে কি মানে আগামী নির্বাচনে এটার কি মানে বড় ধরনের কোনো প্রভাব পড়বে? এই আশঙ্কা থেকেই কি ছাত্রদল এই সর্বশেষ যে ছাত্র সংসদ নির্বাচন এটা মানে স্থগিত বা বন্ধ রাখার আন্দোলনটা করছে? আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আমি বারবার যেটা বলি সেটা হলো, আমি খুব হাইপোথেটিক্যাল কিংবা খুব বেশি সার্টেন ভবিষ্যৎবাণী করতে চাই না, কারণ এর নানান রকম এদিক ওদিক আছে। কিন্তু যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, আপনার প্রশ্নটা হলো যে এইটার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা, সেটা নিয়ে সংশয় কিনা। এইটার উত্তর আমি আগের পর্বে একটু বলছি যে দেখুন, ক্যান্টনমেন্ট আর জনপদ দুটি ভিন্ন বিষয়। তাহলে মানে ইউনিভার্সিটি বা ক্যাম্পাস কি ক্যান্টনমেন্ট? আমি অবশ্যই বলি সেটা ক্যান্টনমেন্ট। কেন? কারণ হলো, আপনি যখন নির্দিষ্ট জনগোষ্ঠী একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে থাকে, আপনি তার প্রত্যেকটা রুমে রুমে যেতে পারেন, আপনি তাকে ওয়েলফেয়ার বোঝাইতে পারেন, তার টিউশনে দিতে পারেন, তার ফ্যান দিতে পারেন, 22,000 স্টুডেন্টকে আপনি টেক কেয়ার করতে পারেন, আপনার রাডারের মধ্যে নিয়ে আসতে পারেন। 22 কোটি জনগোষ্ঠীকে আপনার রাডারের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন না। ক্যান্টনমেন্ট কনফাইন্ড এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো, এগুলো কনফাইন্ড এলাকা। আপনি এখানে বছরের পর বছর ধরে আপনার জমিন চাষাবাদ করেছেন, কিন্তু কন্টেনমেন্টের বাইরে, বিশ্ববিদ্যালয় হলের বাইরে যে বিশাল জনপদ, এর প্রত্যেকটা জায়গায় তো আপনি চাষাবাদ করতে পারেন নাই। সুতরাং আপনি চাইবেন আপনার সব কিছু পারফরমেন্স ক্যান্টনমেন্টের ভিতরে দেখানোর জন্য। ক্যান্টনমেন্টের বাইরে যখনই আসবেন আপনি, তখন আপনার রিয়েল ফুড মানে কি বলে প্রেশারটা তৈরি হবে। তো যারা ক্যান্টনমেন্টের ভিতরে পারঙ্গম হয়েছে গত 17 বছর, তারা তো চাইবেই ক্যান্টনমেন্টের খেলা সামনে আনতে। কিন্তু যারা মনে করছে যে না ঠিক আছে, যে রিয়েল ফিল্ডে আসো, খেলা 22,000 জনগোষ্ঠীর না, 22 কোটি জনগোষ্ঠীর মধ্যে খেলাটা হোক, তখন তারা আরেক দিকে চাইবে। এখন এইটা নিয়ে আমি রাজীবের সাথে একমত, যদিও ও আমার আগের আলোচনায় ও একটু কটাক্ষ করেছে আর কি, সেটা আমি দেখতেছিলাম। এখানে আমার স্পষ্ট, ও বলছে আমি ফেসবুকে দেখছি, কিন্তু এগুলো নিয়ে পত্রিকার পাতায় পাতায় রিপোর্ট হয়েছে। ওখানে স্পষ্ট করে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে এইখান থেকে ব্যালট ছাপাবে, এইটা আমাদেরকে অবহিত করেনি, স্পষ্ট এখানে লেখা আছে। এখন এই ব্যালট বাংলাবাজার থেকে ছাপাতো, আমি বলি বাংলাবাজার বা ফকিরা পুল থেকে যদি ছাপাতো, আপনাকে বিজি প্রেস আছে, আপনি নির্বাচনের ব্যালট আপনি বিজি প্রেসের বাইরে, যেখান থেকে ব্যালট বাইরে যেতে পারে, আপনি পারেন না সেটা। একজন ভেন্ডর কি বিজি প্রেসে কি ভেন্ডর ব্যালট ছাপাবে? বিজি প্রেসে শুধুমাত্র সরকারি গ্যাজেট, সরকারি প্রজ্ঞাপন এবং জাতীয় নির্বাচনের ব্যালট ছাপানো হয়। যদি ভেন্ডর এই রুলস রেগুলেশনের বাইরে অন্য কোথাও ছাপায়,
তাহলে তো আপনি প্রেসকে অবহিত না না করতে না 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 হবে। আমি ওয়ার্ক অর্ডারটা পড়ছি, ওয়ার্ক অর্ডারটা খুব মনোযোগ দিয়ে পড়ছি, আমরা রিপোর্ট করছি। ওয়ার্ক অর্ডারের মধ্যে যেহেতু এটা ওয়ার্ক অর্ডার, যদি বিজি প্রেসে ছাপাইতে হইতো তাহলে তো ইলেকশন কমিশনের দায়িত্ব দিত যে আপনি ছাপাই দেন। এইটা একটা থার্ড পার্টি, এটা একটা ছোট্ট নির্বাচন। এইটা ধরেন আপনার সমিতি নির্বাচনের মতো, আপনার সাতক্ষীরা আপনি সমিতি রাজীব, নির্বাচন করতেছেন। রাজীব, আপনি বুঝতে পারতেছেন এই আপনি না, ছোট নির্বাচন এটার বলছেন মধ্যে তো, কোথাও কিন্তু কোনো এই আইন নাই। নির্বাচনের ফলাফল নিয়ে যে মাস্তারিটা আমরা দেখছি জাতীয় শুনেন, এই নির্বাচনের কোনো আইন নাই। এবার আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে, আপনার প্রশ্নটা আমি নিয়েছি, বলেন। সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের সঙ্গে এই নির্বাচনকে মিলাইলে এটা শুধুমাত্র একটা বোকামি হবে। হ্যাঁ। এই কারণে, কি কারণে হবে? আমি পলিটিক্স করি, আমি পলিটিক্যাল লাইনে বক্তব্য দিব না, আমি বক্তব্য দিব ডেটাতে। আমি যেই পেশায় কাজ করি সেটা হচ্ছে জাতীয় নির্বাচনে 34 রকমের ভোটার থাকে, 34 ভোটারের স্যাম্পল। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটার স্যাম্পল হচ্ছে শ্রেণী হচ্ছে 5 রকম, ছাত্র ছাত্রী 2 রকম, গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। এর বাইরে আপনি কোনো শ্রেণী পাবেন না, কারণ এদের বয়স কাছাকাছি একই সেকশনের, এদের শিক্ষাগত যোগ্যতা একই সেকশনের, এদের চলাচল, উঠা বসা, টেস্ট সব একই রকমের। তো আপনি এইটা দিয়ে প্রিটেন্ড করতে পারেন না যে জাতীয় নির্বাচনে একটা ফল ঘটবে। যেটা একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, দিল্লি ইউনিভার্সিটিতে প্রতি বছর বাম দল জিতে, প্রত্যেক নির্বাচনে বাম দল জিতে। সেন্ট্রালে তো তাদের দল জিতে না। সিপিআই আমি ওর সাথে যোগ করি, পাকিস্তানের সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে কারা সংখ্যাগরিষ্ঠভাবে জিতে? তালেবা পাকিস্তান, যেটা তালেবা বাংলাদেশ। তালেবা বাংলাদেশ মানে কি? বাংলাদেশের ছাত্র। তালেবা পাকিস্তান মানে পাকিস্তানের ছাত্র। আর বাংলাদেশের ছাত্র বলতে তালেবা পাকিস্তান যেটা, তালেবা শিবির সেটা একই, জামায়াতে ইসলাম। পাকিস্তানের সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে তালেবা পাকিস্তান। তো ওখানে জামাতের রাজনৈতিক অবস্থান কত? চতুর্থ না পঞ্চম? তো আমি যোগ করলাম ওর সাথে। তো এইখানে আপনি 5 রকম ভোটার পাচ্ছেন। কিন্তু আবার একটা দুশ্চিন্তা করার মতো কারণ আছে বিএনপির। যদি তারা দুশ্চিন্তা করতে চায় তাহলে যেটা হচ্ছে যে এই ছাত্রদেরকে আপনি আবার অবজ্ঞা করতে পারবেন না, হ্যাঁ, কারণ এরা কয়েকদিন পরে দেশ চালাবে, এরা প্রশাসনে যাবে, এরা পুলিশে যাবে, এরা ফরেনে যাবে, এরা বিজনেসম্যান হবে, এরা উদ্যোক্তা হবে, এরা টেলিভিশনে বসবে। তো আপনি সে ভোটের সংখ্যায় সামান্য হইতে পারে, কিন্তু প্রভাবের ক্ষেত্রে ব্যাপক প্রভাবশীল হইতে পারে। যেমন একটা সরল কথা আছে, গ্রামের লোক সরকার বানায়, শহরের লোক সরকার ফেলায়। They are the urban people. রাজীবের সাথে কি আমি যোগ করবো একটু? বলেন। এটা নিয়েও আমি অতটা চিন্তিত না যে যারা ডিসিশন মেকিং এ যাবে। আজকে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে, নিয়ম নীতি বানাচ্ছে ও আমাদের পলিসি দিচ্ছে, এরা কারা বলেন দেখি? রাজনৈতিক মতাদর্শে এরা সবই হচ্ছে যে ওই ছাত্র ইউনিয়ন আর এটা কি বলে কি জাসদ ছাত্রলীগ ঘরানার লোকজন। নাম বলতে বলেন, আমি নাম বলে দিচ্ছি, নাম বলতেছি না। তো তাতে কি আমার ওভারঅল যে রাজনৈতিক ল্যান্ডস্কেপ সেটা পরিবর্তিত হয়েছে? হ্যাঁ, তারা ডিসিশন মেকিংয়ে আসছে। আবার ওই সময় ছাত্র সংঘের কেউ কেউ এখন চরম ডিসিশন মেকিংয়ে আসছে, প্রধান উপদেষ্টার আশপাশে আছে। ছাত্র সংঘের যারা রাজনীতি করছে, তাই বলে কি তারা আমার সব রাজনীতি নিয়ন্ত্রণ করছে? না, ইম্প্যাক্ট আছে অবশ্যই। এরা রাজনীতি করবে, ডিসিশন মেকিংয়ে যাবে, রাষ্ট্র পরিচালনায় যাবে, সব কিছু ঠিক আছে। কিন্তু আমার বাংলাদেশ রাষ্ট্রের যে চরিত্র, রাজনীতির যে চরিত্র, সেটাকে যাতে তারা সব কিছু উল্টিয়ে দেবে, সেটা তো না, এত সহজ তো না। ওকে, ধন্যবাদ আপনাকে। রাজিম আহমেদ, আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচন কমিশন একজন ঋণ খেলাপি জি, চট্টগ্রাম 4 আসলাম চৌধুরী অভিযুক্ত, তাকে বলতে পারে কিনা যে আপনি ঋণের টাকাটা পরিশোধ করে দিয়ে, না হলে জনগণের কাছে আমরা দায়বদ্ধ থাকব। আবার আপনার আবার এদিক দিয়ে মানে এনসিপি থেকে অভিযোগ করা হচ্ছে যে ছাত্রদলকে বাইরে রেখে আন্দোলন করিয়ে ভিতরে তারা দ্বৈত মানে নাগরিকত্ব এবং এই ধরনের ঋণ খেলাপিদেরকে অনুমোদন দিচ্ছেন, বৈধ করে দিচ্ছেন একটা প্রেসার গ্রুপকে বাইরে রেখে। কি বলবেন? শুনেন, এনসিপির অভিযোগের জবাব তো আমি দেবো না, এটার জবাব বিএনপি দিবে। তো আমি আপনারা যেটা বলি সেটা হচ্ছে যে আরপিওর 12 থেকে 17 পড়েন। আমাদের নির্বাচন কমিশন, এখন কিন্তু নির্বাচন কমিশন শুধু নির্বাচন কমিশন না, তারা এই মুহূর্তে আদালত, তাদের বিচারিক ক্ষমতা আছে। আপনার আমার এন থেকে ধরে নিয়ে জেলে ঢুকাই দিতে পারে, তাদের এই ক্ষমতা আছে এই মুহূর্তে, যতদিন পর্যন্ত তফসিল আছে। আরপিওতে স্পষ্ট করে বলা আছে, একদম ক্লিয়ার করে বলা, ঋণ গ্রহীতা মানে যিনি খেলাপি ঋণের গ্রহীতা এবং যিনি খেলাপি ঋণের জামিনদার উভয়ে নির্বাচনে অযোগ্য হইবেন। তো আসলাম চৌধুরী তো খেলাপি ঋণের জামিনদার। এখন নির্বাচন কমিশন ওই ট্রাইব্যুনালে বসে বলতেছেন যে না, উনি তো ঋণ নেন নাই, উনি ঋণের গ্যারান্টার। ভাই, ঋণ যদি ডিফল্ট হয় তাহলে গ্যারান্টারও নির্বাচন করতে পারবে না, এটা হচ্ছে ক্লিয়ার কথা। তো নির্বাচন কমিশন যেই নজিরটা তৈরি করলো, এটা ভালো কিছু তৈরি হলো না। বাংলাদেশের জন্য একটা ভালো নির্বাচন দরকার, এমন নির্বাচন দরকার যেই নির্বাচনে নির্বাচন কমিশন মেরুদণ্ডের প্রমাণ দিবে
গত এক বছরে বা দেড় বছর, গত এক বছরে বলবো, ধরেন প্রথম 3-4 মাস গ্রেস পিরিয়ড মাফ, গত এক বছরে ইউনূস সরকারের যেটা সবচেয়ে বড় ব্যর্থতা, যেটা নিয়ে কেউ কোনো আলাপ করে না, ইউনূস সরকারের যেটা সবচেয়ে বড় ব্যর্থতা, সেটা হচ্ছে যে আপনি ফেয়ার ইলেকশন করবেন, সারাদিন তদবির জপতেছেন ফেয়ার ইলেকশন কি আসমান থেকে পড়বে? আল্লাহ ফেয়ার ইলেকশন নাজিল করে দিবে আপনার উপরে, আপনি কোনো ব্যবস্থা না নিলে? 2018 সালের নির্বাচনে ধরেন আপনি 14 বাদ দেন, 24 বাদ দেন, একতরফা হয়েছে, এক পক্ষ আসে না, আর এক পক্ষ ইলেকশন করে ফেলছে। 18 নির্বাচন তো সব দলের অংশগ্রহণে ছিল। তো সেই নির্বাচনে 212টা কেন্দ্রে যে 100% ভোট পড়ছে, সেই প্রিজাইডিংদেরকে, সহকারী প্রিজাইডিংদেরকে এই ইউনূস সরকার কিছু করছে? সেই সব যেসব কেন্দ্র ছিল, সেই সব কেন্দ্রের আসনের সহকারী রিটার্নিং তাদের কিছু করছে? রিটার্নিংয়ে শুধুমাত্র বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বাধ্যতামূলক অবসরে দেওয়া কোনো শাস্তি? সে তো তার পেনশন, রিটায়ারমেন্ট সব ঠিকঠাক মতো পাচ্ছে। ইউনূস সরকার যদি এই একটা কাজ করতো, আর কিছু করার দরকার নেই, শুধু একটা কাজ করতো, যে যেই কেন্দ্রগুলোতে 95% বেশি ভোট পড়ছে, এদের আমি এক্সাম্পল পানিশমেন্ট দিব। 42,000 কেন্দ্রের 42,000 পোলিং প্রিজাইডিং অফিসারকে তো শাস্তি দেওয়া সম্ভব না। আর পোলিং অফিসার আদেশের গোলাম বাদ দিলাম। প্রিজাইডিং, সহকারী রিটার্নিং, এসপিওসি, এই 5 জনকে আমি ছাড়বো না। এই 5 জনে সারা দেশে উনি যদি 500 মানুষকে শাস্তি দিত, চাকরিচ্যুত করে জেলে নিত, ধরেন জেলে না নিল, অন্তত একটা ট্রুথ কমিশন টাইপের মতো কিছু একটা করতো, যে এরা এসে স্বীকার করতো যে ভোটটা এইভাবে চুরি হয়েছে, তাইলে আজকে বাকি 12 লাখ 14 লাখ যে সরকারি কর্মচারী আছে তারা ভয় পাইতো যে নির্বাচনে ভোট চুরি করলে এই ফল ভোগ করতে হয়। তো আপনি তো কোনো এক্সাম্পল সেট করতে পারেন নাই। তো কালকের রিটার্নিং অফিসার যদি চুরি করে, তার সামনে তো কোনো এক্সাম্পল নাই। কালকের প্রিজাইডিং যদি চুরি করে, তার সামনে তো কোনো এক্সাম্পল নাই যেটা দেখে আমি ভয় পাবো। আপনি আর কিচ্ছু না করেন, অন্তত 100% ভোট পড়ছে যেগুলো, এগুলো ভয়াবহ জালিয়াতি ছিল। এই 212টার রিটার্নিং সহকারী প্রিজাইডিং ধরতেন। বাছাইতে কি হচ্ছে এখন? তো মানে আমি আগামীকাল কিন্তু সর্বশেষ। আমি কিন্তু খেলাফি ঋণ নিয়ে আমি একটু বলবো রাজীবের বলা হ্যাঁ, শেষে। অবশ্যই যাচাই বাছাইয়ের চিত্রটা কি দেখছেন? যাচাই বাছাই চিত্রটা যেটা দেখতে পাচ্ছি, যে না, অভিযোগ, পক্ষপাতের বাইরে আমি যেটা বলছি যে ইলেকশন কমিশন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে খুবই নমনীয়, এবং তারা একটা ঘোষণা দিয়ে নমনীয়, এবং তারা বলছে যে তারা ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগায় নেওয়ার জন্য যারা ইলেকশন করতে আগ্রহী সবাই তারা মোটামুটি ছাড় দিয়ে দিচ্ছে। দ্বৈত নাগরিকের ক্ষেত্রে জামায়াতের 2 জন পাইছে, বিএনপির 9 জন পাইছে, আর এনসিপির 1 জন পাইছে। এনসিপির প্রার্থী ছিল 44 জন, সেই হিসেবে তাদের কম, 1 জন প্রার্থী ছিল, তাদের 1 জন ছিল সিলেট 1 এহতেশামুল হক, সেও পেয়ে গেছে। এটা হলো একটা ব্যালেন্স শিট তৈরি করছে, বাট ন্যায় করছে না। এখন একটা বিষয় দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি ওই হলফনামায় লেখেন যে আমি কখনো বিদেশি নাগরিক ছিলাম না, দুনিয়ার কোনো মেকানিজম নাই প্রমাণ করার। কারণ আপনি কীভাবে প্রমাণ করবেন যে অমুকের পাসপোর্টের, ধরেন শাহেদ ভাইয়ের পাসপোর্টের ফটোকপি নিয়ে আমি কমিশনে দিলাম, তো পাসপোর্টের এই ফটোকপির ইয়ে কি, ভ্যালু কি, এটা যে সত্যি, এটা কমিশন বুঝবে কীভাবে? তারপরে চাইবে কি? তাহলে ধরেন যে উনি কথার কথা উনি নেপালের নাগরিক, তাহলে নেপালের দূতাবাসের কাছে চাইবে, নেপাল দূতাবাস আপনার জীবনেও ডাটা দিবে না। এই ক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক মামলা আছে, কবরীর মামলা, নারায়ণগঞ্জ 4/2008। কবরী কানাডার নাগরিক, এটা বাংলাদেশের সবাই জানে, কবরী নিজেও জানে, বাংলাদেশের সবাই জানে, কিন্তু কবরী সবসময় ডিনাই করে গেছে আমি নাগরিক না। তারপরে এই মামলা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট কানাডার হাই কমিশনকে এবং কানাডার গভর্নমেন্টে লিখছে যে তোমরা ডেটা দাও, ও কি তোমার দেশের নাগরিক কি নাগরিক না। কানাডার দূতাবাস জবাব দিছে আমরা কারো ব্যক্তিগত তথ্য দিই না। এইভাবে তেরানেরে করে কবরের 5 বছর চলে গেছে। তাহলে আব্দুল আওয়াল মিন্টুর ক্ষেত্রে কি তাই হয়েছে? শোনেন, যারা একটু সততার পরিচয় দিতে চায় যে আমি নাগরিক ছিলাম ছেড়ে দিছি, সেই ধরা খায়। এখন পর্যন্ত বাংলাদেশে 1 জন মাত্র ব্যক্তি দ্বৈত নাগরিকের কারণে ইলেকশন করতে পারেনি, বরিশাল 4 শাম্মী আহমেদ, আওয়ামী লীগ ছিল। উনি কেন করতে পারেন নাই? উনি তুলনামূলক ট্রান্সপারেন্সি দেখাইছে যে আমি এত তারিখে আবেদন করছি, তারপরে আমি এই কাগজ পাইছি, তারপরে আমি এই কাগজ পাইছি, সব কমিশনরে দিয়ে দিয়েছে। তো এই প্রিভিয়াসের অভিজ্ঞতার কারণে এখন ম্যাক্সিমাম যা করে সেটা হচ্ছে যে আমি নাগরিক না, এবার তুমি প্রমাণ করো। এবার কমিশন একটা ছাড় দিছিল, সেটা হচ্ছে যে আপনি আবেদন করছেন এবং আবেদন ফি জমা দিয়েছেন সংশ্লিষ্ট দেশকে, তাইলেই বৈধ করা হবে। এবং সেটা শুধু বিএনপি জামাত ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। তখন এখন যেহেতু সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, তখন তো আমি অবিচার বলতে পারি না। ওকে, শাহেদ আলম, সব পক্ষই নির্বাচনের কমিশনের দিকে আঙ্গুল তুলছে, বলছে যে পক্ষপাতের অভিযোগ করছে। তাহলে কি আমরা ধরেই নিতে পারি যে নির্বাচন কমিশন রাইট ট্র্যাকে আছে, অথবা নির্বাচন কমিশন ঠুটু জগন্নাথ? দেখুন, এই হিট নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি এটার মধ্য দিয়ে নির্ধারিত হবে না যে নির্বাচন কমিশন রাইট ট্র্যাকে অথবা ঠুটো জগন্নাথ। যেই কথাটা ও বলছে খেলাপি ঋণের ক্ষেত্রে, আমার মনে হয়েছে যে ছোট ভাই ভালো সাংবাদিক লেখে, কিন্তু 5 আগস্ট যে আমাদের সুনামি হয়ে গেছে, এই সুনামির আগের 17 বছরের যে রাজনীতি, সেটাকে আমরা কেউ আমলে নিচ্ছে কিনা সেটা একটা বড় বিবেচনার বিষয়। যেমন বিএনপি যার বিরুদ্ধে আমি আসলামের সাথে আমার বিন্দু পরিমাণ যোগাযোগ নাই, কিন্তু তার যে রাজনৈতিক উত্থান পতন, আপনাকে সেটা তো বিবেচনায় নিতে হবে। গত 17টা বছর সে কি তার ব্যবসা করতে পেরেছে?
কত বছর জেলে থাকছে সে, তার ঋণের জামানত 3,000 কোটি টাকা গ্যারান্টার হিসেবে সে ছিল। 1700 কোটি টাকা 1200 কোটি টাকা খেলাপি। হ্যাঁ, সে আওয়ামী লীগের আমলে তো 17 বছরের মধ্যে মনে হয় মানে এটাকে কি বলে, বেশিরভাগ সময় সে দেশের বাইরে অথবা কারাগারে ছিল, তার ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, কিন্তু তার এলাকার সে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। এখন এই বিষয়গুলো নিয়ে যদি আমি আইনের শাসন প্রয়োগ করতে চাই, গত সরকারের আমলে সালমান এফ রহমানের বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি বলা হয় সালমান এফ রহমানকে। আমি শেষ করি। আসলাম চৌধুরী নিজের ব্যবসার জন্য না, আরেকজনের ব্যবসার ঋণের গ্যারান্টার, সেই লোক টাকা দেয় নাই। আমি সেটাই বলছি, আইন ক্লিয়ার। তো যদি সেই লোক না টাকা দেয় তাহলে আসলাম চৌধুরীও ডিফল্টার। তো আসলাম চৌধুরীর যদি ব্যবসাটা ঠিকমতো করতে পারতো, অন্তত ইলেকশন করার জন্য তার পকেট হলো ওই টাকা দিয়ে আছে, 12 কোটি টাকা দিয়ে দিত আরেকজনের জন্য, ওকে ফাইন। কিন্তু ব্যবসাটা তো সে করতে পারে নাই। 17 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, এটা কি মাফিয়া রোশানলে ছিল। সো আপনাকে যদি সব কিছুকে হোয়াইট পেপার অ্যান্ড পেন্সিল দিয়ে বিবেচনা করেন যে এইটা হবে এইটা হবে না, তাহলে তো স্পষ্টই বলা আছে যে আইনে আপনি এই বিশৃঙ্খলা করতে পারবেন না, এই গ্যাঞ্জাম করতে পারবেন না, এইটা করতে পারবেন না। আমরা কি মানতেছি সে কোনো কিছু? আমি রাস্তা আটকানোর ব্যাপারে একেবারে স্পষ্ট নির্দেশনা আছে যে আমি জনসাধারণের ভোগান্তি হয় কিংবা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার কোনো কিছু, এইটা ক্রিমিনাল অপরাধ। আমি বলা নাই কাও নাই শাহবাগে আমি দাবির জন্য বসে যাচ্ছি। আমাদের তো 5 তারিখ হয়ে গেছে, আমাদের সামনে একটা শিক্ষা, আমরা চাইলেই আইনের প্রয়োগ করতে পারছি না। নির্বাচনের ক্ষেত্রেও এইটা। আর দ্বৈত নাগরিকের ক্ষেত্রে যেটা রাজীব বলছে, ইয়েস, আমি দেখতেছিলাম, আমার খুব প্রিয় একজন রাজনীতিবিদ জামায়াতে ইসলামের, ওনার নাম হচ্ছে এটাকে কি বলে, উনি পাবনা থেকে নির্বাচন করছেন। ওনার বিরুদ্ধেও অভিযোগ আসছে যে উনি এই যে দেখেন না, কি নাম ওনার? মতিউর রহমান নিজামীর ছেলে, আর উনি ব্রিটিশ সিটিজেন। এতেশাম যার কথা বললো, সেও আমার ছোট ভাই, আমরা একসাথে কাজ করছি 5 তারিখের আগে একসাথে রাজনীতি। সে ওখানকার ইলেক্টেড অফিসিয়াল ছিল, তার বউ স্টিল ইলেক্টেড অফিসিয়াল। সে বাংলাদেশে এসে মনে করছে যে তার এখন বাংলাদেশে এনসিপির সাথে রাজনীতি করা লাগবে, নতুন বাংলাদেশ পরিবর্তনের ভূমিকা রাখা লাগবে। আপনি তার মনোনয়ন তো ওকে হয়ে গেছে, নাজিবের মনোনয়ন ওকে হয়ে গিয়েছে, তাহলে আজকে কেন জামাত আর শাহরিয়ার কবির, জামাতের সবচেয়ে বড় গালভারি লোক, সে বলছে যে এটা সংবিধানে আছেই যে বাংলাদেশের নাগরিক যারা আছে তারা ইলেকশন করতে পারবে, যার এমন তো বলা নাই যে অন্য দেশের নাগরিকত্ব নিলে বাংলাদেশের নাগরিকত্ব খারিজ হয়ে যাবে। উনি ব্যাখ্যা দিয়েছেন হাসতে হাসতে। সুতরাং এই যে ইস্যু করা হচ্ছে, এটাও আমার মনে হচ্ছে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিরোধিতা। কারণ জামাতেরও আছে, বিএনপিরও আছে, এবং কোন পরিস্থিতিতে বিদেশি নাগরিকত্ব নিয়েছে সেটাও আপনাকে বিবেচনা আনতে হবে। অনেকেই তো 17 বছর দেশে থাকতে পারেনি। শাহেদ আলম কি খুব আনন্দে দেশ ছেড়ে চলে গিয়েছে নাকি? সো আমাকে যদি বলেন আপনি বিদেশি নাগরিক, এখন এসে আপনি এইসব কথাবার্তা বলছেন, ও ডোন্ট আই হ্যাভ এন স্টেক অন দিস, কি বলে, পরিবর্তনে আমার কোনো স্টেক নাই, আমি বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবি না, জনগণকে নিয়ে ভাবি না। সো আপনাকে সব কিছু যে এরকম সাদা হোয়াইট পেপারের মধ্যে বিবেচনা করবেন, এটা আমার মনে হয় ইনজাস্টিস আর কি, এবং এটা সব দলেই আছে। জি রাজীব, 42,000 ভোট কেন্দ্র, এবার একটু বেশি 46,000। হ্যাঁ, 42,000 ভোট কেন্দ্রের কথা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। জি, আচ্ছা, এর ভিতরে অতি ঝুঁকিপূর্ণ হিসাবে দেখানো হয়েছে 8,730টি, আর ঝুঁকিপূর্ণ 16,000। তার মানে মোটা দাগে আমরা 25,000 কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আপনার কসম করে বলতে পারি এই একটা ডাটাও ঠিক নেই। কারণ আপনি ঝুঁকিপূর্ণ বিবেচনা করেন কিভাবে? ঝুঁকিপূর্ণ বিবেচনা করেন যে অমুক কেন্দ্রে এত সালে মারামারি হয়েছিল। তো মারামারি কার মধ্যে হয়েছিল? আওয়ামী লীগ বিএনপির মধ্যে হয়েছিল। এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো মারামারি হবে বিএনপি আর জামাতের মধ্যে। বিএনপি আর জামাতের মধ্যে যে মারামারি হইতে পারে, এই নদীর তো আপনার গত 4 নির্বাচনে আপনার কাছে নাই। সুতরাং এগুলোতে আপনি ঝুঁকিপূর্ণ ধরতেছেন না। আপনি তো ওই যে সরকারি এক কাগজ একজনে লিখে গেছে উপর থেকে নিচের দিকে চলতে আছে। তো এই ডাটা ঠিক নাই। তো যেই ডাটা ঠিক নেই, আমরা কি আলোচনা করবো? এক্স্যাক্টলি। 31শে জানুয়ারির ভিতরে যে বৈধ বিষয় যে সাতক্ষীরা এলাকায় গত আগের 3 নির্বাচনে বিএনপি জামাতের মারামারির একটাও ঘটনা নাই, কারণ তারা অ্যালায়েন্স করে ইলেকশন করছে। মারামারি যাওয়া হয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত হয়েছে। তো আপনি তো ওই কেন্দ্রের সেই পুরনো ডাটা ধরে বলতেছেন যে এগুলাতে মারামারি হয়, এবার নতুন কেন্দ্র ডাটা তৈরি হবে, এবার তো মারামারি হবে বিএনপি এবং জামাতের মধ্যে। তো আপনি এই ডাটা ধরে যদি প্রিকশন নেন যে এই এলাকা ঝুঁকিপূর্ণ, এখানে আমি 16 জন পার্সোনাল দিলাম নিরাপত্তার জন্য, তুই দেখে তোমার মারামারি হবে না। মারামারি হবে যে দেখে আপনি লোক কম দিচ্ছেন। বৈধ অস্ত্র জমা দেওয়ার, এটা তো পুরনো রীতি যে আপনি নির্বাচনের 12 দিন আগে বৈধ অস্ত্র জমা দেবেন। অস্ত্রের কি হবে?
অবৈধ অস্ত্র তো উদ্ধারের দায়িত্ব সরকারের। সেটা কি হচ্ছে বা হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না, এটা নিয়ে কোনো ড্রাইভও নাই। এটা নিয়ে কোনো ড্রাইভও নাই। অবৈধ অস্ত্র যদি গ্রেপ্তার হতো তাহলে ওসমান হাদিকে তো চলে যেতে হতো না এভাবে। যুবদলের, প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী মুসাব্বিরকে চলে যেতে হতো না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9 লাখ সদস্য এবারের ভোটে দায়িত্ব পালন করবে। শুনেন, আপনি 9 লাখ সদস্য দেন আর 90 লাখ সদস্য দেন, এটা ফেয়ার ইলেকশন নিশ্চিত করেন? আমি একটু প্রিভিয়াস থেকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, দেখেন আপনার কয়েকটা জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে এই পোলিং এজেন্ট কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এবার হয়তো সম্ভব না ভাই। দুনিয়ার কোন দেশে প্রার্থী ভোট পাহারা দেওয়ার জন্য একটা লোক বাসায় রাখে কেন্দ্রের ভিতরে, প্রতি বুথের ভিতরে? তো অন্য দেশে তো নাই। ওই দেশে কি ভোট চুরি হয়ে যায়? আপনার বেরোইতে হবে এখান থেকে, যে এবার আস্তে আস্তে, এবার সম্ভব না হয়তো, তারপরে এবার সম্ভব না, কিন্তু আপনার কিছু এক্সাম্পল সেট করতে হবে যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটা ইউনিয়নে মডেল হিসেবে এজেন্ট ছাড়া আমি ভোট করি। এজেন্ট হচ্ছে, আমি একটু আপনার যদি বলার সুযোগ দেয় সেটা বলি, এজেন্ট হচ্ছে নির্বাচনের এবং এমপি সাহেবের দুর্নীতিবাজ হয়ে ওঠার প্রধান কারণ। একটা সিম্পল উদাহরণ, আপনি এখন ভাই ধরেন আমার ময়মনসিংহ সদর এলাকা, আমার যে জায়গায় বাড়ি, 220টা কেন্দ্র, 220টা কেন্দ্রে 606টা করে বুথ, 1400 প্লাস হচ্ছে বুথ। 1400 প্লাস বুথের জন্য আপনার মিনিমাম 2500 মানুষকে ট্রেন আপ করতে হবে যে কীভাবে ইলেকশন কন্ডাক্ট করতে হয়, কীভাবে ভোট পাহারা দিতে ইত্যাদি। তো 2500 লোককে আপনি যদি 3 দিন যাবৎ করেন, প্রশিক্ষণ দেন, একজন প্রার্থীর পক্ষে 2500 লোক ম্যানেজ করা সম্ভব না। আমি তখন ধরেন আমি প্রার্থী, আমি শাহেদ বেড়ে গিয়ে বললাম, উনি আমার ছোট ভাই, শাহেদ আমার 50টা লোক দে, সে আমার 50টা লোক দিবে। এই যে 2500 লোককে আমি 3 দিন রাখবো, খাওয়াবো, ট্রেনিং করালাম, এতে আমার খরচ যাবে প্রায় কোটিখানিক টাকা। তারপরে এই লোকগুলোর আবার আমি নির্বাচনের দিন রাখবো, সে আমার পক্ষে মারবে, সে আমার পক্ষে মার খাবে। এখন আমার কাছে তো এত লোক নাই। এখন শাহেদ আলম ভাই বললো যে অমুক ইউনিয়নে আপনার ভাই চিন্তা করা লাগবে না, 9টা কেন্দ্র আছে, 9টা কেন্দ্রে 6 নং 54টা এজেন্ট আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। উনি এই এজেন্টের জন্য খরচ করলো, এক একটা এজেন্টের জন্য দিনে 10,000 টাকা খরচ হয় ইলেকশনের দিন, ইলেকশনের আগের দিন। ওনার মোটামুটি চলে গেল 20 লাখ টাকা আমার জন্য। তো আমার জন্য ভোটার প্রতি খরচ মাত্র 10 টাকা দেওয়া হয়েছে। না, এটা তো আমি খরচ করতেছি না, শাহেদ ভাই খরচ করতেছে। উনি যে আমার পিছনে 20 লাখ টাকা খরচ করলো, কেন করবে? নির্বাচনের পরের দিন থেকে 20 লাখ টাকা আমার কাছ থেকে তুলবে না, পরের 5 বছরে তুলবে না আমার কাছে 20 লাখ টাকা। বাংলাদেশে কারাপশন শুরু করে এই জায়গায়। এবার একটা খুব ভালো উদ্যোগ দেখলাম তাসিম যারা সহ অন্যরা করতেছে, যে ক্রাউড ফান্ডিং। এটাকে অনেকে ট্রল করতেছে, এটা করা উচিত না। এই ক্রাউড ফান্ডিংটা উৎসাহিত করা উচিত। এবং আমি ফেসবুকে ঘোষণা দিচ্ছি, যেই প্রার্থী, যেমন ধরেন বাসদ বামদল মনীষা চক্রবর্তী, তার দল আমি জীবনেও করবো না, তার দলের আমি জীবনেও ভোট দেবো না, কিন্তু আমি আমার সামনে পড়ছে, আমি ঘোষণা দিচ্ছি যে কমপক্ষে 20 টাকা হইলেও সকল প্রার্থীরা পাঠাবো। ওকে, ধন্যবাদ আপনাকে শাহেদ আলম। আমরা দেখছি যে 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল একেবারেই তলানিতে। সেই অবস্থায় দাঁড়িয়ে যখন তুচ্ছ ঘটনা সামাল দিতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণপিটুনি দিচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে জাতীয় নির্বাচনের মতো এত বড় ইভেন্ট শুধুই কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে উঠানো সম্ভব, নাকি এখানে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা দরকার? এই দায়টা রাজনৈতিক দলগুলো কতটা নিবে? সুষ্ঠু ভোটের দায়। আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না যদি জনগণ সেই অনুযায়ী বিহেভ না করে এবং রাজনৈতিক দলগুলো যদি তার ডিউ প্রসেসটা তারা মেনটেন না করে। এখন রেটরিক অর্থাৎ এই বাক্য, মানে মাথা গরম করা বাক্য এবং অন্যদেরকে আঘাত করার যে বাক্য, বক্তৃতা আমরা সব জায়গা থেকে দেখছি। 2 দিন আগে একটি বক্তব্য নিশ্চয়ই ভাইরাল হয়েছে, আপনি দেখছেন। জামায়াত ইসলামীর একজন কর্মী বলছেন যে দাড়িপাল্লায় ভোট না দিলে কল্লা কেটে ফেলানো হবে। দেখছেন কিনা, ভাইরাল হয়েছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের যারা সরাসরি হুমকি দিচ্ছে তাদেরকে কি আইনের আওতায় আনতে পারছে কিনা, কিংবা কেন্দ্র থেকে, রাজনৈতিক দলের কেন্দ্র থেকে বলতে পারছে কিনা যে না, এই দায়টা ওকে এখনই অ্যাবান্ডন করো এবং ওকে আইন শৃঙ্খলা বাহিনী, এই যে আমরা সদিচ্ছাটা, আবার সেইটা বিএনপির ক্ষেত্রেও হয়েছে। আবার আবার আমি দেখলাম রুমিন ফারহানাও বাজে বিহেভ করেছেন। জি, আবার আরেকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনিও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চ্যালেঞ্জ করছেন। যে এখন একটা প্রশ্ন যেটা হচ্ছে যে হ্যাঁ, তো এই জায়গায় এত হয় না এই কারণে যে শাহেদ ভাই, আমি একটা কথা বলি যে এত কিছু কেন করতে হবে? কারণ আপনার এখন সহজ কথা, আমি আবার ইলেকশন কমিশনে যাচ্ছি, নির্বাচন উপলক্ষে 300 অনুসন্ধান এবং বিচারিক কমিটি গঠিত হয়েছে। এই বক্তব্য সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে তখন দেখে আমি এটার কন্ডেম করে লিখছি। ওই এলাকার যিনি ম্যাজিস্ট্রেট আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি তো এখন নিয়োজিত এইগুলা আটকানোর জন্য। উনি কেন এই ব্যক্তি এখন পর্যন্ত জেলখানার বাইরে?
যে ব্যক্তি হুমকি দিছে যে আমার চাচার বিরুদ্ধে, তার চাচা জামাতের প্রার্থী, যে কথা বলবে তার গলা নামায় ফেলবে, এই সেই ম্যাজিস্ট্রেট কি করছে এখন পর্যন্ত? কোনো অ্যাকশন নেই। সেই ম্যাজিস্ট্রেটকে অ্যাকাউন্টেবল করার জন্য রিটার্নিং কি করছে? সেই রিটার্নিংকে অ্যাকাউন্টেবল করার জন্য ইসি কি করছে? ইসি এখানে শুধু বলতেছে যে দিয়ে দিলাম, যান ইলেকশন করেন। আরে ভাই, এখন এটা করতে গেলেই আবার যেটা ভয় ভীতি, যে না দেখা যাবে না আমাদের কাছে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী। এমনিতেও তো আমি মনে করি যে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ইতিহাসের সবচেয়ে দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী, এবং এটার কোনো গার্ডস নাই যে একটা প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আমি এইটার বিচার করব, এইটার বিচার করব না। শেখ হাসিনার আমলে একরকম আইন শৃঙ্খলা বাহিনী দেখছি একপাক্ষিক, একেবারে সবাই ভয় পেত, কোনো কথা বলা যাইতো না। এখন যেটা দেখাচ্ছে যে ভয় আইন শৃঙ্খলা বাহিনীই পাচ্ছে, যে না আমরা এমন একটা সিদ্ধান্ত নিব, পরে দেখাচ্ছে আমাদের কারো চাকরি বাকরি নাই। তো এইভাবে তো আইন শৃঙ্খলা বাহিনী চলতে পারে না, তাই না? আপনি একজনকে এটাকে কি বলে গ্রেপ্তার করছেন একজন জুলাই যোদ্ধার নাম করে, উনি বলছেন যে না আপনার যেভাবে পুড়াইছি আপনাকে থানা, আমি এভাবে পুড়াই দিব। ওনাকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। আদালত তাকে রিমান্ড দিচ্ছে, রিমান্ডের মধ্যে জামিন দিতে বাধ্য হয়েছে। তার কি পরিমাণ প্রেসার! সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রেও তো তাই দেখলাম। সাবের হোসেন চৌধুরীর কথা আর এইটা দুটো ভিন্ন বিষয়। এই সরকারের আমলেও তো এই সরকারের সাথেও কাজ করছে এমন অনেক মানুষের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগ স্পষ্ট, মামলা আছে। তো আপনি একজন দুইজন না, আমি বলছি অন প্রিন্সিপাল চলার কথা। এখন বলতে পারেন যে জুলাই যোদ্ধা, তাকে কেন গ্রেপ্তার করা হবে, রিমান্ডে নেওয়া হবে? স্পষ্ট যে ইন্ডেন্টি দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে যে ওই 5 তারিখের আগে পরে যেই ঘটনা হয়েছে ওকে ফাইন। কিন্তু আপনি 5 তারিখের এক্সাম্পল এখন টেনে আপনি ছুরি দেখাবেন সবাইকে, আর আপনাকে জুলাই যোদ্ধার নাম করে আমাকে ছেড়ে দিতে হবে, তাহলে হোয়াট ইজ ল অ্যান্ড অর্ডার? জি, পুলিশ আপনাকে কোথায় ধন্যবাদ। ভাবছো? রাজীব এইগুলো এই আহমেদ, জন্যই, এইসব নানান কারণে আমি বলছি যে এই রাষ্ট্রের বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী এটা খুবই ভঙ্গুর, নাজুক এবং খুব অথর্ব একটা জায়গায় পৌঁছেছে। এখন রাজনৈতিক দলগুলো, রাজীব যেটা বললো, যদি নিজেরা দায়িত্ব না পালন করে, রশি না টেনে ধরে, তাহলে আসলেই খুব শঙ্কা আগামী নির্বাচন। গণভোটের প্রচারণা কেন সরকার করবে, একটি পক্ষ থেকে এই বিতর্ক মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা গণভোট চাইলেন জনগণের কাছে, গণভোটের হা ভোটের পক্ষে তিনি প্রচারণা করলেন এবং জুলাই সনদ বাস্তবায়ন, কন্যা সম্প্রদান কি কন্যার বাবা করবে না কন্যার খালু করবে? সিম্পল কথা। এই সরকার যখন আসছে, কাগজপত্র কোথাও লেখা নেই, কিন্তু শুরু থেকে একটা জিনিস ক্লিয়ার ছিল, এই সরকারের 3টা ম্যান্ডেট: বিচার, সংস্কার, নির্বাচন। তো সংস্কারের প্রচার এই সরকার করবে, তাহলে কে করবে? রাষ্ট্রের টাকা খরচ করে হা ভোটের পক্ষে। আচ্ছা, তো এইটার একটা সিম্পল একটা জবাব আছে। একজন বিশিষ্ট বুদ্ধিজীবী বলছেন যে উনি তো না ভোটের পক্ষে, উনি না ভোটের পক্ষে, তাহলে ওনারও তো ট্যাক্সের পয়সা আছে এটার মধ্যে, তাহলে ওনার ট্যাক্সের পয়সা দিয়ে কীভাবে প্রচার চালাবে? তো এই দেশে ভাই কোটি কোটি মানুষ আছে পরিবার পরিকল্পনার বিরুদ্ধে, তো সরকার পরিবার পরিকল্পনার প্রচার কিভাবে চালায়? পরিবার পরিকল্পনার সামগ্রী কিভাবে ভর্তুকিতে বিক্রি করে? আবার সে যদি বলে আমি তোর বিরুদ্ধে, যারা স্মোক করে, যে সরকার বিজ্ঞাপন দেয় যে ধূমপান করবেন না, শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, যে তাহলে যে ধূমপান করে তার সে তো ট্যাক্স দেয়। তো এগুলো র্যাটরিক, এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। দুনিয়ার সমস্ত জায়গায় যখনই রেফারেন্ডাম হয়, রেফারেন্ডামের ক্ষেত্রে গভর্নমেন্টের কোনো না কোনো একটা অবস্থান থাকে। দেখেন যেটা ট্যাক্স পেয়ারের পয়সার কথা বলেন, ব্রিটেনে শুধুমাত্র লিফলেট ছাপানো হয়েছে 9 পাউন্ডের। ওই সময় 2,75,00,000 লিফলেট, 14 পৃষ্ঠার লিফলেট বিতরণ করছে ডেভিড ক্যামেরনের সরকার ঘরে ঘরে, যে যদি ব্রেক্সিট হয় এই ক্ষতি হবে, রিমেনের পক্ষে থাকো। রিমেন হেরে গেছে, শেষ, সরকারের পক্ষে হেরে গেছে। কিছুদিন আগে চিলিতে গণভোট হয়েছে, এর আগে টার্কিতে গণভোট হয়েছে। গণভোটের পক্ষে কী? এখন বিষয়টা হচ্ছে যে এই গণভোট সঙ্গে ইউনূস সরকারের কোনো লেনাদেনা নাই ভাই। এই গণভোট 12 তারিখ হইল, 12 তারিখ হওয়ার পরে ম্যাক্সিমাম অ্যাজ পার গ্যাজেট ধরেন যে 15 তারিখের মধ্যে রেজাল্ট হইতেই হবে আইন অনুযায়ী। 14 তারিখের মধ্যে রেজাল্ট হইলে 16 তারিখের মধ্যে নতুন এমপিদের শপথ হইতেই হবে। নতুন এমপিদের শপথ হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে এই সরকার বিদায় নেবে। তার মানে এই সরকার আয়ু সর্বোচ্চ 20 তারিখ পর্যন্ত। 21শে ফেব্রুয়ারি আমরা নতুন সরকারের অধীনে দেখব। তো যেহেতু 21শে ফেব্রুয়ারি ছুটি, হয়তো ছুটির আগের দিনে নতুন সরকার ফর্ম হয়ে যাবে। তো এই সরকারের সঙ্গে এই সরকারের থাকা না থাকা, এই সরকারের বাঁচা মরা লাভ ক্ষতি কিছুই তো গণভোটের সঙ্গে জড়িত না। যেহেতু জড়িত না, সেই তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই প্রশ্নটা কেন আসলো? কারণ সে ন্যায়ের বিপক্ষে, আর কিছু না। সে সংস্কার চায় না, সে চায় যে এস্টাবলিশমেন্ট থাকুক, সে সংস্কার চায় না। আচ্ছা, আমরা বলেন তো যে আমি এই প্রশ্নের উত্তর দিতে সব জায়গায় কমফোর্টেবল ফিল করি, যে এইখানে কোন কোন সংস্কারটা আপত্তিকর একটা বলেন, তারপরে আমি বলি কোনটা আপত্তিকর।
আমি আপনার ধরাই দিচ্ছি, টোটাল 48টা প্রস্তাব যেগুলোতে সংস্কার হবে। এক হুজুর সাহেব বয়ান করতেছে যে এই সংস্কার হইলে বিসমিল্লাহ চলে যাবে, শেষে এখন ধর্মতে নামছে। এই সংস্কার হইলে রাষ্ট্র ধর্ম চলে যাবে, এগুলো সব ডাহা মিথ্যা। এই সংস্কার হইলে এই মূলনীতি থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস চলে যাবে। আপনি পড়েন ভাই, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নাম্বার 2 এবং 3 পড়েন। ক্লিয়ার কাট বলা হয়েছে যে সংবিধানে বিসমিল্লাহ থাকিবে। তারপরে 3 নম্বর ক্লিয়ার কাট বলা হয়েছে যে তারা 91টা দেশে সংবিধানকে অ্যানালাইসিস করছে, এর মধ্যে 39টা দেশে রাষ্ট্রধর্ম আছে। তো কমিশন বলছে যে রাষ্ট্রধর্ম থাকুক, আলাপ শেষ। টোটাল 48টা প্রস্তাব, 48টা প্রস্তাবের মধ্যে প্রথম 9টা, সমস্যা তো প্রথম 9টা নিয়ে। প্রথম 9টায় বলা হয়েছে যে গণভোটে যদি হ্যাঁ জিতে তাহলে এই 9টা ইমপ্লিমেন্ট করতে হবে। কার নোট অফ ডিসেন্ট আছে, কার নোট অফ ডিসেন্ট নাই, কোনো ম্যাটার করবে না। এই প্রথম 9টার মধ্যে কি আছে? তত্ত্বাবধায়ক সরকার একটা, 1 নম্বর। ওই একের মধ্যে সঙ্গে আছে পিএসসি, সিএসি, নাইপাল এবং দুদককে কনস্টিটিউশনাল বডিতে রূপান্তর করে দুদক। আর এর সঙ্গে আছে হচ্ছে আপার হাউস রিলেটেড 3টা 2 নম্বরে, এই 9টা। 3 নম্বরে আছে প্রশ্নের 3 নম্বরে 30টা প্রস্তাব, যেটাতে সকল দলের একমত আছে। তারপরে আছে পরের 9টা, যেখানে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট আছে। যেমন আপনার দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হইতে পারবে না, এটা তো ভাই 4 নম্বরে আছে। এ তো কেউ আপনার বাস্তবায়ন করতে বাধ্য করতে পারবে না। গণভোট জিতলেও যদি পরবর্তী সরকার এবং রাজনৈতিক দল মনে করে যে এই সুযোগ থাকবে যে দলীয় প্রধান সরকার প্রধান হইতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। শুধুমাত্র বাধ্য করা হচ্ছে কোন জায়গায়? আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে। এখন একটা প্রশ্ন ভাই, প্রাইম মিনিস্টারের হাতে কেন সাংবিধানিক প্রতিষ্ঠান রাখতে হবে? আপনি তো সাংবিধানিক প্রতিষ্ঠান চালানোর জন্য প্রাইম মিনিস্টার ইলেক্ট করেন না। আমাদের যে কনস্টিটিউশন বাদ দেন, সারা দুনিয়ার কনস্টিটিউশন, কোথাও প্রাইম মিনিস্টার সাংবিধানিক প্রতিষ্ঠান হস্তক্ষেপ করতে পারে? ভারত করা শুরু করছে এবং তার ফল তারা পাওয়া শুরু করবে। ওকে, ধন্যবাদ আপনাকে। শাহেদ আলম, আগামী নির্বাচনটা কি শুধু ক্ষমতার হাত বদল নাকি আরো অনেক কিছু, কি মনে করছেন আপনি? ওকে, আমি একটু ওর রেফারেন্স টেনে আমি একটু বলি। সেটা হলো যেমন গণভোটে হ্যাঁ না না এটা নিয়ে সরকার চালাইতে পারে কি পারে না, এটা নিয়ে নানান বিতর্ক হচ্ছে। আমার মনে হয় যে বিএনপি একটা পজিশন নিয়েছে, আমরা দেখলাম যে তারা হার পক্ষে, কারণ তারা তো খুব সেফগার্ড হিসেবে আছে যে আমরা তো যেই সনদে স্বাক্ষর করেছি আমাদের নোট অফ ডিসেন্ট dissent সহ। আছে। তো এই স্বাক্ষর বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের যেসব কথাবার্তা 5 তারিখের পরে আসছে, তারা নিজেরা বলছে আমরা সংস্কারের কথা বলছি 2022 সালের নভেম্বর থেকে। সো আমরা তো এগুলো বলছি, এখন আমাদের তো এটার বিপক্ষে যাওয়ার কোনো কারণ নেই। 31 দফা আছে। এক্স্যাক্টলি। তো আমার বিষয় ওইটা না, আমার বিষয়টা হইলো যে থ্রেশহোল্ড নিয়ে কোনো আপনার জানা মতে যে কত পার্সেন্ট হ্যাঁ হইলে এটা আইনে রূপান্তরিত হবে কিংবা হ্যাঁ জয়যুক্ত হবে, কত পার্সেন্ট না হইলে এইটা সিম্পল মেজরিটি, ধরেন 1 কোটি ভোট পড়ছে, 50 লক্ষ একজন হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিছে, বাস হয়ে যাবে। এইটার না ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃতি না, 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 থ্রেশহোল্ড না, না, আছে, threshold, 60%, না, 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 65%। no, no, তো তার আমাদের যেটা রিসেন্ট উদাহরণ চিলি, তার্কি, যুক্তরাজ্য, কোথাও না, সব তাহলে তো আমি তো দেখি যে 50%। একেবারে মানে আমি যদিও চাই না, বাট আমি দেখতে পাচ্ছি যে গণভোটে হ্যাঁ খুব ভালনারেবল পজিশনে আছে। কারণ এই নির্বাচনে সম্ভবত এই ভোটটাই অন্তত 15 থেকে 20% যারা এই সংস্কার পতিত আওয়ামী লীগের সমর্থক যারা, তারা কেন্দ্রে যাবেই না ভোট দিতে। সুতরাং আমি দেখি যে এই হ্যাঁ ভোট ভালনারেবল পজিশনে আছে একদম। একমাত্র এই ইস্যুটাই সম্ভবত 15-20% না অলরেডি কাস্ট হয়ে গেছে, আপনাকে ধরে নিতে হবে। বাকি 80%-এর মধ্যে আপনার ভোটাভুটি হবে, আমার যদি ভুল না হয়ে থাকে। সো এটা অন্য বিতর্ক, আমার মনে হয় যে এটা অন্য বিষয়। আপনি যেটা বলছিলেন যে ভোট কি কেবল ক্ষমতার ধারাবাহিকতা হবে না পরিবর্তন হবে, দেখুন পরিবর্তনের যেই গল্প আমরা বলেছি, আমরা দেখেছি, এবং সেই পরিবর্তনটা কি হইতে পারে এইটা যখন আমরা দেখা শুরু করছি আমাদের পিলে চমকে গেছে আর কি। যেমন হলো এই রাষ্ট্রের 5 তারিখের পর যত আমাদের যেখানে দরকার ছিল রাজনৈতিক স্থিতিশীলতা, কনস্ট্রাকশন, সেখানে আমরা নন স্টপ ডিস্ট্রাকশন দেখছি, আমাদের সব কিছুকে অ্যাবান্ডন করার প্রবণতা দেখছি। আজকে এনটিভি, আমি আপনার সাবেক কলিগ, এনটিভি একবার আগুনে পড়ে গিয়েছিল, বন্ধ ছিল কিছুদিন। আমি জানি ওই ক্ষত কি। গণমাধ্যমে আগুন দেওয়া, প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা বাংলাদেশের আগে হয় না, হয়েছে নয়াদিগন্ত হয়েছে, আউটসাইড হয়েছে, আমার সংগ্রামের সম্পাদককে টেনে হিসেবে নামানো হয়েছে। যেগুলো হয়েছিল বলেই আমরা চেয়েছিলাম যে এই সংস্কৃতির পরিবর্তন হোক।
আপনি দেখেন যে এটাকে কি বলে, এই যে কথায় কথায় হাসপাতালের রাস্তা বন্ধ করে আপনি জনভোগান্তি তৈরি করছেন, আপনি ধর্ম বিশ্বাস কার কতটুকু না কে কোনভাবে পালন করবে সেইটা যখন আপনি চাপিয়ে দিচ্ছেন, বাউল এবং অন্যান্য সম্প্রদায়কে আপনি মারছেন, আহত করছেন। আমি বলছি যে পরিবর্তনের কথা আপনারা বলছেন, আমরা তো পরিবর্তন চাই, পরিবর্তন চাই বলেই আমরা সার্টেন অ্যাসপিরেশন নিয়ে আমরা কথা বলেছি, মাঠে নেমেছি। কিন্তু যেই পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে ওইটা দেখে আমাদের পিলে চমকে গেছে যে না, ওকে ফাইন, আমাদের কন্টিনিউশন চাই, স্ট্যাবিলিটি চাই। সেই জায়গায় আপনি যে বলছেন যে রাষ্ট্র পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন হবে, শাসন ব্যবস্থার পরিবর্তন হবে। আমি দেখি মিস্টার তারেক রহমান উনি যে বক্তব্য দিয়েছেন আগে, যে আমাদের একদিকে মানে আমার একদিকে আমি জিয়াউর রহমানের জানাজা দেখেছি, আরেকদিকে খালেদা জিয়ার জানাজা দেখলাম, আরেকদিকে আমি 5 আগস্ট দেখছি। আমার কোনোভাবেই আর 5 আগস্টের পূর্বের রাজনীতি ফিরে যাওয়ার সুযোগ নাই, এটা তো বোধোদয়। তো সেটা যদি বোধোদয় হয় তাহলে তো পরিবর্তন হবেই একটা। এবং বিপরীতে জামায়াতে ইসলাম এর নিয়ে যেই শঙ্কা, যে একবার যদি তারা এই নানান ছলে বলে কৌশলে, যদি এতদিন ধরে তারা বলছে যে ইসলামের ভোট জান্নাতে যাওয়ার ভোট, এখন বলছে না এটা একটা সেকুলার জোট, হিন্দু, এতদিন নিয়ম ছিল তাদের রোকন না হইলে নাকি, বিশেষ পড়াশোনা না করলে নাকি তাদের প্রার্থী হওয়া যায় না, সমর্থক হওয়া যায় না। এখন কৃষ্ণনন্দী হরে কৃষ্ণ হরে বলে সে দাড়িপাল্লা টেনে তুলছে, রাইট? সো এই যে পরিবর্তন তাদের মধ্যে হচ্ছে, যদিও তাদের এই দেশের 54-6% নারী, ওদের একজনও নারীকে তারা মনোনয়ন দিতে পারে নাই। বাট এই যে হরে কৃষ্ণ হরি বল দাঁড়িপাল্লা টেনে তোলার মতো পরিবর্তন জামাতে ইসলাম যেহেতু নিয়ে আসছে ইনক্লুসিভ রাজনীতি করতে যেয়ে, সুতরাং তাদেরও আর ওই রক কাটার রাজনীতি কিংবা অন্য কিছু রাজনীতিতে ফিরে যাওয়ার সুযোগ নাই। তারাও বলছে যে না, আমরা শরিয়া আইন করব না, আমরা অন্য যে 10 জন যেভাবে রাষ্ট্র চালে সেভাবে, এটাই তো পরিবর্তন। যদিও আমার বিগেস্ট ফিয়ার সেটা হলো এই জ্বরের পরে যেই নতুন রাষ্ট্র ব্যবস্থা হবে সেখানে ধর্মরক্ষার নাম করে যেই ফ্যাসিবাদটা তৈরি হবে, সেখানে আমরা সব হয়ে যাব, মুসলিম হওয়ার পরেও সব হয়ে যাব জামাতির এজেন্ডাকে বিরোধিতা করতে, যে না তার ইসলামের শত্রু কিংবা তারা আল্লাহর শত্রু। তখন যে নারায়ে তাকবীর বলে আমার কল্লা কাটার যে হুমকিটা আজকে নির্বাচনের আগে ইউনূস সরকারের আমলে দিচ্ছে, জামায়াত সরকারের আমলে আমার হুমকি দিবে না, আমার কল্লা কেটে ফেলবে, ওটা আমার বিগেস্ট ফিয়ার। ইসলামের নামে, ধর্মের নামে যদি ফ্যাসিবাদ তৈরি হয়, কেন্দ্র এন্ডোর্স করে কিনা বা তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো অবস্থা তো আমরা দেখছি না। আমরা তো দেখি নাই যে তারা সরাসরি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতা পুরানোর জন্য স্পষ্ট ভাষণ দিয়েছে, বক্তব্য দিয়েছে, তাকে তো শোকজ করেনি, তাকে তো দায়িত্ব থেকে অব্যাহত দেয়নি। সুতরাং কেন্দ্র যে আপনার শাহজাহান চৌধুরী যেভাবে বলছে যে আমি সূর্য দেবতা, কেন্দ্র বলছে যে আমরা তার বাক্যকে আমরা আমাদের দলীয় বাক্য না, কিন্তু তাকে তো শোকজ করেনি। সো আপনি যে বলবেন নিশ্চিত হবেন, কেন আমি বলছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, জয় শ্রীরাম বলে তারা যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে এটা ধর্মীয় ফ্যাসিবাদ, এটা সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারতেছে না। সো বাংলাদেশের বিগেস্ট ফিয়ার হচ্ছে এইটা। কিন্তু এই যে সংস্কারের জন্য তারা যে বলছে রেকর্ডেড আলোচনা, এগুলো আমাদের টুলস হিসেবে থাকবে। বিএনপি যেমন বলছে যে আমার 5 তারিখের আগের রাজনীতিতে ফিরে যাওয়ার সুযোগ নাই, জামাতও যে 5 তারিখের আগের রাজনীতি থেকে তারা নিজেদেরকে সরিয়ে আনছে, এখন তারা খুব বেশি হলে আলবটর গালি দেয়, তারা তো রক কাটে না, তারা তো আর পেছন থেকে ছুটি মারছে না কাউকে। তো এটাও তো বড় পরিবর্তন আমি দেখি রাজনীতির। এই পরিবর্তনটুকু যদি ধরে রাখতে পারি আমরা, তাহলে উই হ্যাভ লট অফ থিংস টু বি হোপফুল। জি, আপনাকে ধন্যবাদ রাজীব। আমরা শেষ করি, 30 সেকেন্ডে শেষ করি। সেটা হচ্ছে যে সিম্পল একটা বিষয় হচ্ছে যে আমরা যে সবাই বলি সচেতনতা, সবাইকে মিলে ভালো হতে হবে, এগুলো সব ফালতু কথা। কোনোদিনও পৃথিবীর সমস্ত মানুষটা ভালো করা সম্ভব না। যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্যবস্থাপনা, আইন। সেটা হচ্ছে যেই লোক ঢাকায় রাস্তার মধ্যে খপ করে থুতু ফেলে, সেই লোক সিঙ্গাপুর ফেলে না। কেন ফেলে না আপনি কারণ জানেন? মূল কারণ হচ্ছে এই সংস্কারের যে জিনিসটি করা হচ্ছে সেটি হচ্ছে আমাদের দেশে সব মিলিয়ে কত সমস্যা। সংস্কার কমিশনে মোটামুটি 292টা সমস্যা আসছিল, এগুলো কোনোটাই সমস্যা না। বাংলাদেশের সব মিলিয়ে সমস্যা মাত্র একটা, আমরা পিসফুল পাওয়ার ট্রান্সফার করতে পারি না। যে ক্ষমতায় যায় সে আর ছাড়তে চায় না, যে বাইরে থাকে সে যে কোনো মূল্যে নিতে চায়। এই যে পিসফুল পাওয়ার ট্রান্সফার করতে পারি না, এর থেকে দুর্নীতি, দুঃশাসন, কুশাসন, রাস্তা বন্ধ হওয়া, যা আছে সব কিছুর উদ্ভব ওইখান থেকে হয়। এই যে আমাদের যে সংস্কারের প্যাকেজ, যে গণভোট, এইটা আপনাকে এনশিওর করবে যে আপনি পিসফুল পাওয়ার ট্রান্সফার করতে পারবেন, ফেয়ার ইলেকশন করতে পারবেন। শুনেন, একটা কথা বলে শেষ করি। আমি বহু বুদ্ধিজীবী মানুষ পাইছি, বহু ডক্টরেট করা মানুষ পাইছি, যারা আমার বলে যে এই জিনিসে গণভোটে যা আছে এটা কি মানুষ বুঝবে?
আসলে উনি বুঝেন না। আমারে আজিজুল নামে মোটরসাইকেলের চাকা পাংচার করে একটা লোক আছে, উনি আমার চাকা পাংচার সারা সারাই আর কি। উনি আমার 3 সেকেন্ডে সংস্কার বুঝাই দিছে। উনি বলছে সংস্কার কি? সংস্কার হচ্ছে, আমি একটু সরি একটু কথ্য ভাষায় বলবো, উনি বলছে সংস্কার ওনার কাছে হচ্ছে সরকার থাকবে, সরকার যা মনে চায় করে করুক, যখন ইলেকশন আসবে তখন সরকারে ভৈরে দিতে পারবো। উনি তখন ওনার এই যে ভৈরে দিতে পারবো মানে হচ্ছে সে সরকারে তারাই দিতে পারবে কনস্টিটিউশনাল ওয়েতে। সে তার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সে যদি সরকারে মানে নির্বাচনের মাধ্যমে অ্যাকাউন্টেবল করতে পারে এবং কনস্টিটিউশনাল ওয়েতে তারাই দিতে পারে, তাইলে সেই সরকার দুর্নীতি করবে লুকায় চোরায়। সে তখন আমার বলতেছে যে আশেপাশের লোক যারা থাকবে ভাই, তুই ব্যক্তিটিকে বল যে লুকায় লুকায় চুরি কর, নইলে কিন্তু ইলেকশন আমরা পাবলিক ভরে দিবে। জাস্ট 30 সেকেন্ড আমার সংস্কার বুঝাই দিচ্ছে। ওকে, তো মানুষ বুঝে না, ধন্যবাদ ভুল কথা। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি এখানেই। দর্শক, আমরা দেখছিলাম সংলাপ প্রতিদিন অনুষ্ঠান, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।